সুপ্রভাত সকল ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মানস স্যার, তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক। পূর্বের দিনের মতো আজকেও আমরা নতুন একটা অংশ আলোচনা করবার জন্য চলে এসেছি। আমি শুরুতেই তোমাদের থেকে জেনে নেব, আগের ক্লাসে আমরা যে পাঠ্যসূচি থেকে যে অধ্যায় সম্পর্কে আলোচনা করেছিলাম সেগুলো তোমরা কতটা নিজেরা একটু প্রস্তুত হয়ে এসেছো? সবাই ভালো করে বাড়ি থেকে দেখে এসেছো নিশ্চয়ই। আচ্ছা, আমি ফার্স্টেই সবার কাছ থেকে একবার করে আমি জেনে নেব কে কতটা ভালোভাবে একটু দেখে এসেছে। ঠিক আছে? পূর্বের ক্লাসে আমরা মূলত আলোচনা করেছিলাম বিভিন্ন বায়ুচাপ কক্ষ, বায়ুচাপ বলয়ের সীমানা পরিবর্তন, তাই না? এছাড়াও কোরিওলিস বল, ফেরেলস ল, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম। বা বায়ু প্রবাহ কেন হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম বিস্তারিতভাবে। আমি সবাইকে যা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, দেখলাম তাদের থেকে সবাই খুব ভালোভাবে তার উত্তর দিতে পেরেছো। আমি তার জন্য খুবই খুশি। তোমরা বাড়িতে তোমাদের নিজেদের প্রস্তুতির জন্য তোমরা ভালোভাবে পড়াটা তৈরি করতে পেরেছো বা তৈরি করেছো, এবং আগামী দিনেও তোমরা একই রকমভাবে এরকম ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে এবং ক্লাসগুলো নিজেদের জন্য তৈরি করবে ভালোভাবে। আজকে আমরা আলোচনা করব পূর্বের ক্লাসে ঠিক যতটুকু আলোচনা করেছিলাম ঠিক তার পরের থেকেই, অর্থাৎ বায়ুমণ্ডল ক্লাস 10-এর দশম শ্রেণীর পাঠ্যপুস্তক অনুযায়ী দ্বিতীয় অধ্যায় যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলের উপ অধ্যায় বায়ুর চাপ বলা এবং বায়ু প্রবাহ আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা বায়ু প্রবাহ ডিটেলসটা আরেকটু জানবো। লাস্ট ক্লাসে আমি একটু বলেছিলাম যে বায়ু প্রবাহ কেন হয়, বায়ু কেন প্রবাহিত হয়। কারা বলতে পারবে বায়ু কেন প্রবাহিত হয়? বায়ুচাপের পার্থক্যের জন্য এক বায়ু প্রবাহিত হতে পারে, তাই তো? কোরিওলিস বলের জন্য হতে পারে, আর উষ্ণতার তারতম্যের জন্য হতে পারে। তাই এই বিভিন্ন কারণের জন্য বায়ু প্রবাহিত হয়। তাহলে এই যে বায়ু প্রবাহিত হয় এর উপরে ভিত্তি করে, নির্ভর করে এবং বিভিন্ন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আমরা বায়ু প্রবাহকে শ্রেণীবিভাগ করতে পারি। তো আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হবে এই বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ। নিয়ত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু, আকস্মিক বায়ু, এই চারটি হচ্ছে বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ। অর্থাৎ উষ্ণতার তারতম্য, কোরিওলিস বল এবং বায়ু চাপের পার্থক্য, এর জন্য যে বায়ু একটা অঞ্চল থেকে বা একটা স্থান থেকে বা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে এই যে পৃথিবীব্যাপী বায়ু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, এর বিভিন্ন নামকরণ করা হয়েছে। কি কি? চারটি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে নিয়ত বায়ু, 2 নম্বর সাময়িক বায়ু, 3 স্থানীয় বায়ু, 4 হচ্ছে আকস্মিক বায়ু। ঠিক আছে? তো আমরা আজকে আলোচনা করব শুধুমাত্র নিয়ত বায়ু সম্পর্কে। নিয়ত বায়ুর কি কি ভাগ, কি কি শ্রেণীবিভাগ এবং এই নির্দিষ্ট বায়ুগুলো কোন কোন অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার জন্য সেই অঞ্চলের জলবায়ুর প্রভাব কেমনভাবে পরিবর্তন হয়, জলবায়ুর পরিবর্তন কীভাবে লক্ষ্য করা যায় এবং তার সাথে সাথে কত গতিবেগে প্রবাহিত হয়, তাদেরও যদি কোনো শ্রেণীবিভাগ থাকে সেইগুলো আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? দেখো, শুরুতেই আমাদেরকে দেখানো হচ্ছে নিয়ত বায়ু। নিয়ত, তাহলে আমরা দেখবে কথা বলতে বলতে অনেক সময় বলে থাকি নিয়ত দিন বা নিয়ত মানে নিত্য কাজকর্ম যেটা। তাহলে স্থায়ী যে চাপ বলয়গুলো রয়েছে, অর্থাৎ আমাদের যে পৃথিবীকে বেষ্টন করে 7টি বায়ুচাপ বলয় রয়েছে, তার মধ্যে 3টি কি বলো, নিম্নচাপ আর 4টি উচ্চচাপ, তাই তো?
তো এই চাপ বলয়গুলির সঙ্গেই সামঞ্জস্য রেখে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে, ঠিক আছে, নিয়মিতভাবে নির্দিষ্ট পথে এবং নির্দিষ্ট দিকে এবং গতিবেগে যে বায়ু প্রবাহিত হয় তাদেরকে বলা হয় নিয়ত বায়ু। তাহলে বোঝা গেল নিয়ত শব্দটা কেন ব্যবহার করা হয়েছে। কারণ প্রতিনিয়ত নিয়মিত পথে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিবেগে সারা বছর ধরে প্রবাহিত হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে নিয়ত বায়ু। তো কয় প্রকার এই নিয়ত বায়ু? এটা হচ্ছে আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই তিনটি নামে তিনটি প্রকার নিয়ত বায়ু, তিন প্রকার নিয়ত বায়ু লক্ষ্য করা যায়। ঠিক আছে, প্রত্যেক প্রকার বায়ুকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়। দেখো সুন্দর একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে। প্রথমেই নিয়ত বায়ুর প্রথম যে ভাগ রয়েছে সেটা হচ্ছে আয়ন বায়ু। আয়ন বায়ুকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু। দেখো ছবিটা দেখলে খুব ভালোভাবে এখান থেকে বুঝতে পারবে। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এটা আমি ডিটেলসে পরে বলছি, তাও আমি জাস্ট একটু বলে দিই। পূর্বের ক্লাসে আমি বলেছিলাম বায়ু যে দিক থেকে প্রবাহিত হবে সেই অনুযায়ী কিন্তু বায়ুর নামকরণ করা হয়ে থাকে। তীর চিহ্নগুলো দেখো এবং দিকগুলো যদি নির্ণয় করতে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু এই বায়ু প্রবাহের যে কটি বায়ু রয়েছে সব কটি বায়ু কিন্তু তোমাদের একদম সুন্দরভাবে বোধগম্য হবে। ঠিক আছে, এরপর রয়েছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ু দেখো কি কি নাম বলেছে, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু, তার মানে উত্তর দিক থেকে আসছে, এইটা উত্তর দিক, তাহলে উত্তর পশ্চিম, আর এটা পশ্চিম দিক, উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। ঠিক আছে, মেরু বায়ুতে একটা উত্তর পূর্ব মেরু বায়ু, একটা দক্ষিণ পূর্ব মেরু বায়ু। তাহলে উত্তর পূর্ব মেরু বায়ু, এই যে উত্তর দিক থেকে, এটা উত্তর দিক, উত্তর মেরু থেকে আসছে, উত্তর পূর্ব মেরু বায়ু উত্তর দিক থেকে আসছে। আবার এইটা দক্ষিণ দিক থেকে যাচ্ছে বলে দক্ষিণ পূর্ব মেরু বায়ু। তাই তো? তাহলে এইটা হচ্ছে আমাদের নিয়ত বায়ু। এই নিয়ত বায়ুর যে তিনটি প্রকার ভাগ, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। এই মেরু বায়ুগুলোর ভাগ এরকম ভাবে দেখানো হয়েছে। এবার প্রত্যেক প্রকার বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু, এই প্রত্যেক প্রকার বায়ু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই এক নম্বরে যে বায়ু আমরা লক্ষ্য করলাম, দেখলাম, সেটা হচ্ছে আয়ন বায়ু। তো এই আয়ন বায়ু কোন কোন অঞ্চলে এবং কোথায় প্রবাহিত হয়? বলছে কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ থেকে। তাহলে আমরা পূর্বের ক্লাসেই পড়েছিলাম 7টি বায়ুচাপ বলয়। একদম নিরক্ষরেখার মাঝখানে, আমি এখানে তোমাদের জাস্ট আরেকবার মনে করিয়ে দিই, নিরক্ষরেখার বরাবর এইখানটা বা এটা দেখ, নিরক্ষরেখা বরাবর এটা ছিল নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তারপরে এই যে অংশটা ছিল 25 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশ, এটা ছিল কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়। তারপরে আবার ছিল এইখানটা ছিল সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, আর লাস্ট ছিল সুমেরু উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়। তাই তো? এইখানে কি বলা হচ্ছে, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ থেকে। তাহলে এই অংশ থেকে কর্কটীয়, আর এদিকে রয়েছে মকরীয় উচ্চচাপ, দেখো লিখেও দিয়েছে, উচ্চচাপ লিখে দেওয়া হয়েছে। এই উচ্চচাপ অঞ্চল থেকে কোন দিকে আসছে, এই দেখো নিম্নচাপ লিখে দেওয়া হয়েছে। নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু সারা বছর ধরে প্রবাহিত হয়, নিয়ত বায়ু, সেই বায়ুকে আয়ন বায়ু বলা হয়। ঠিক আছে, উভয় গোলার্ধে 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই আয়ন বায়ু লক্ষ্য করা যায়। বোঝা যাচ্ছে তাহলে? কোথা থেকে আসছে বায়ুটা? এই হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, পৃথিবীর মাঝ বরাবর। এইখানটায় রয়েছে কর্কট ক্রান্তীয় উচ্চচাপ বলয়, এখানে রয়েছে মকরীয় উচ্চচাপ বলয়।
তাহলে কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে এই বায়ুটা উত্তর পূর্ব আয়ন বায়ু রূপে নিরক্ষরেখায় আসছে, নিরক্ষ নিম্নচাপ অঞ্চলের দিকে। আবার দক্ষিণ গোলার্ধ থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু এরকম ভাবে নিরক্ষীয় অঞ্চলের দিকে যাচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু নামে। ঠিক আছে, নামকরণ কেন নামকরণ করা হলো, কি কি নাম আছে? এর তিনটি নাম রয়েছে: আয়ন বায়ু, বাণিজ্য বায়ু, পূবালী বায়ু। দেখো এখানে আমরা যারা প্রত্যেকেই এখানে আছি, প্রত্যেকে কিন্তু অনেক জায়গায় অনেক বাড়িতে বাবা মা একরকম নামে ডাকে, পাড়া প্রতিবেশীর আত্মীয় স্বজনরা একটা ডাক নামে ডাকে, তোমার স্কুলে আবার একরকম নাম আছে, তাই তো? তো চিহ্নিত করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নামকরণ করা হয়ে থাকে। এখানেও এই বায়ুকেও বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। প্রথমে বলা হচ্ছে আয়ন বায়ু। আয়ন শব্দের অর্থ কি? আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ। তো নির্দিষ্ট পথ ধরে যখন প্রবাহিত হয় তখন এই নিয়ত বায়ুকে আয়ন বায়ু বলা হয়। ঠিক আছে, তাহলে পথ, আয়ন শব্দের অর্থই বলে দেওয়া হয়েছে পথ। আয়ন শব্দের অর্থ কি? পথ। তাই নির্দিষ্ট পথ ধরে যখন প্রবাহিত হচ্ছে তাকে আয়ন বায়ু নামকরণ করা হচ্ছে। আবার এই বায়ুর আরো একটা নামকরণ করা হয়েছে বাণিজ্য বায়ু দিয়ে। কেন বাণিজ্য বায়ু বলা হলো? বাণিজ্য কি করা হয়? তাহলে একটা দেশের সাথে বা একটা অঞ্চলের সাথে অপর অঞ্চলের বাণিজ্য। তো কি করা হতো, পালতোলা জাহাজের যুগে যখন, তখন তো আর এই আমাদের এখন উচ্চ প্রযুক্তির আধুনিক ইঞ্জিন ব্যবস্থা ছিল না এবং এত বড় বড় জাহাজও ছিল না যে খুব কম সময়ের মধ্যে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে প্রবাহিত হওয়া যাবে। তখন কি করা হতো, এই পালতোলা জাহাজ, এই পালতোলা জাহাজের সাহায্যেই তারা একটা দেশ বা একটা অঞ্চল থেকে তারা বাণিজ্য করতে যেত। তো এই তখন এই যে বায়ুর দ্বারাই তারা সমুদ্রে চলে যেত একটা স্থান থেকে আরেকটা স্থানে। সেই জন্য এই ব্যবসা বাণিজ্যে সাহায্য করায়, মানে এই বায়ুটা যেহেতু ব্যবসা সাহায্য করছিল তাই জন্য কি বলা হচ্ছে, বাণিজ্য বায়ু। ঠিক আছে, আরো একটা বলা হচ্ছে পূবালী বায়ু। কেন পূবালী বায়ু নামকরণ করা হলো এই অঞ্চলের বায়ুকে? বলা হচ্ছে সর্বদা প্রায় পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে। কি করে বুঝছি পূর্ব দিক থেকে প্রবাহিত হচ্ছে? এইটা যদি উত্তর মেরু হয় তাহলে ডান দিকে হবে আমার পূর্ব মেরু, মানে মেরু না, পূর্ব দিক। এটা দক্ষিণ দিক, এটা হচ্ছে পশ্চিম দিক, তাই তো? তাহলে দেখো বায়ুটা কোন দিক থেকে আসছে, দেখো এই যে তীর চিহ্নগুলো কোন দিক থেকে আসছে, পূর্ব দিক, আর এটা উত্তর দিক, বেঁকে আসছে দুটো দিক, সেই জন্য হলো উত্তর পূর্ব আয়ন বায়ু, তার জন্য বলা হচ্ছে পূবালী বায়ু। আবার দক্ষিণ দিক থেকে, এটা পূর্ব দিক, এটা তো দক্ষিণ দিক থেকে পূর্ব দিক বরাবর বায়ুটা প্রবাহিত হচ্ছে, তাই জন্য পূবালী বায়ু নামকরণ করা হচ্ছে। এরও দুটি ভাগ রয়েছে, কি একটা উত্তর পূর্ব আয়ন বায়ু যেটা আমরা এতক্ষণ বারবার আলোচনা করছি, আর একটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। তাহলে একদম সোজা উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হয় ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে, তাকে বলা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। ঠিক আছে, আবার দক্ষিণ পূর্ব আয়ন বায়ু তাহলে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বাম দিকে বেঁকে যে বায়ু প্রবাহিত হচ্ছে তাকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। একদম সহজ, সিম্পল। ঠিক আছে, তাহলে এই গেল আয়ন বায়ু সম্পর্কিত তার প্রকার এবং আর তার কি কি নামকরণ রয়েছে। ঠিক আছে, এইটুকু সবাই বুঝতে পেরেছো? আচ্ছা বলো, আয়ন বায়ুর কি কি নামে আমরা চিহ্নিত করতে পারি? একটা আয়ন বায়ু গেল, আর বাণিজ্য বায়ু, আর একটা পূবালী বায়ু। ভেরি গুড। এই আয়ন বায়ুকে কটি ভাগে ভাগ করা যায়? দুটি গোলার্ধে দুটি আয়ন বায়ু আছে, একটি করে। একটা হচ্ছে উত্তর গোলার্ধ থেকে যেটা আসে নিরক্ষীয় রেখার দিকে, উত্তর পূর্ব আয়ন বায়ু, আর দক্ষিণ গোলার্ধ থেকে যেটা দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। ভেরি গুড। এরপরে যে অংশটি রয়েছে সেটা হচ্ছে
গতিবেগ, অর্থাৎ এই যে বায়ুটা প্রবাহিত হয়, এই যে নিয়ত বায়ুর একটা অংশ আয়ন বায়ু প্রবাহিত হচ্ছে, কতটা বেগে প্রবাহিত হচ্ছে। তোমরা ছবিটা দেখো, দেখে বলো তো উত্তর গোলার্ধের গতিবেগ বেশি হবে না দক্ষিণ গোলার্ধের গতিবেগ বেশি হবে? আমি জাস্ট একটু একটা হিন্টস দিই। যদি কোনো জায়গায় যদি একদম ফাঁকা থাকে, দেখবে তোমরা যদি কোনো ফাঁকা মাঠ বা বিলে একটা বড় বাজার মধ্যে যাও, ফাঁকা অঞ্চল থাকে, তাহলে সেখানে কিন্তু ফাঁকা বাতাস থাকার জন্য, ফাঁকা অঞ্চল হওয়ার জন্য বায়ু খুব দ্রুত বেগে প্রবাহিত হয়। আর তুমি যখন জঙ্গলের মধ্যে বা আমাদের এই শহরের লাগোয়া কোনো অঞ্চলে যেখানে চারিদিকে বাড়িঘর আছে যদি যাও, সেখানে বায়ু কিন্তু কম গতিবেগে পাবে। তাহলে এই ম্যাপটা দেখে আমি তোমাদেরকে এই জন্যই জিজ্ঞাসা করলাম, দেখো তো উত্তর গোলার্ধে স্থলভাগের সংখ্যা বেশি না দক্ষিণ গোলার্ধে স্থলভাগের সংখ্যা বেশি? তাহলে উত্তর গোলার্ধে স্থলভাগের সংখ্যা বেশি। তাহলে উত্তর গোলার্ধে যদি স্থলভাগের সংখ্যা বেশি হয়, তাহলে কি হবে? যেহেতু ঘর্ষণ পায়, বায়ু বাধাপ্রাপ্ত হবে, তাহলে বায়ুর গতিবেগ কিন্তু বেশ খানিকটা কমে যাবে। তাহলে এই উত্তর গোলার্ধে এই আয়ন বায়ুর গতিবেগ হচ্ছে ঘন্টায় প্রায় 16 কিলোমিটার, ঠিক আছে। আর দক্ষিণ গোলার্ধে জলভাগের বিস্তার দেখো, পুরোটাই জলভাগ, বিস্তার বেশি হওয়ার জন্য এই অঞ্চলে বায়ুর গতিবেগ, অর্থাৎ দক্ষিণ পূর্ব আয়ন বায়ু যেটা এই রকম ভাবে প্রবাহিত হচ্ছিল, তাই তো, দক্ষিণ পূর্ব আয়ন বায়ু, তার গতিবেগ ঘন্টায় 24 কিলোমিটার। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ কত এবং দক্ষিণ গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ ঠিক কতখানি, ঠিক আছে। আর উত্তর গোলার্ধ থেকে কিভাবে আসছিল? ফেরেলের সূত্র অনুসারে ডান দিকে বেঁকে আসছিল এরকম ভাবে, তাই তো। জলবায়ুর উপর প্রভাব, কি প্রভাব লক্ষ্য করা যাচ্ছে জলবায়ুর উপরে? পূর্ব দিক থেকে আসায়, অর্থাৎ এটা পূর্ব দিক, এই দিক থেকে আসছে আয়ন বায়ু মহাদেশের পূর্ব প্রান্তে, অর্থাৎ ব্রাজিল, অস্ট্রেলিয়া প্রচুর বৃষ্টিপাত ঘটায়, অর্থাৎ পূর্ব দিকটাতে, তার মানে এই পূর্ব দিকে, ঠিক আছে। বা যদি এই ব্রাজিল কথা বলা হচ্ছে, এই পূর্ব দিকটাতে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে আর্দ্র জলবায়ু সৃষ্টি করে। কারণ পূর্ব দিক থেকে যখনই যাচ্ছে, দেখো মহাসাগরের ওপর থেকে যাওয়ার সময় সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করছে, সংগ্রহ করার ফলে আর্দ্র হচ্ছে এবং তারপরে যে প্রসেসটা রয়েছে ঘনীভবন হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে। এবং তারপরে কি বলা হচ্ছে, আয়ন বায়ু মহাদেশ পেরিয়ে, তাহলে এই মহাদেশের পূর্ব প্রান্তে তার যাবতীয় জলীয় বাষ্প ছিল এবং জলের যে পরিমাণটা ছিল সব পূর্ব প্রান্তেই বৃষ্টিপাত রূপে ছেড়ে দিয়েছে, এবং মহাদেশ পেরিয়ে যখন পশ্চিম প্রান্তে উপস্থিত হওয়ায় কি হয়, জলীয় বাষ্পহীন হয়ে পড়ে। স্বাভাবিকভাবে তখন সেই বায়ুতে আর জলীয় বাষ্পের আধিক্য থাকে না, তাই না? ফলে শুষ্ক এবং উষ্ণ মরুভূমি সৃষ্টি হয়, যথা সাহারা মরুভূমি। দেখো এই সাহারা মরুভূমি বেশিরভাগ কিন্তু পশ্চিম প্রান্ত দিকে হয়েছে, কালাহারি মরুভূমি, আটাকামা মরুভূমি এবং বৃহৎ অস্ট্রেলীয় যে বৃহৎ স্যান্ডি যেটা বলা হচ্ছে, এইগুলো কিন্তু সবই এই পশ্চিম দিকেই হয়েছে, ঠিক আছে। সেই জন্য এখান থেকে একটা নতুন প্রশ্ন তোমাদের সামনে চলে এসেছে এই অংশ আলোচনা করতে করতেই, যে আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? মানে বুঝতে পারছো এই জন্য প্রশ্নটা আসলে যেটা বলা হলো। তাহলে প্রথম কারণ যেটা হচ্ছে ক্রম উষ্ণ আয়ন বায়ু, তার মানে আয়ন বায়ু ধীরে ধীরে ক্রমে ক্রমে উষ্ণ বায়ু হয়ে যাচ্ছে, আর্দ্র জলবায়ু থেকে উষ্ণ বায়ু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো কি বলা হচ্ছে, কম উষ্ণক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণতর নিরক্ষীয় অঞ্চলের দিকে, অর্থাৎ মূলত স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বায়ু ক্রমশ উষ্ণ হয়ে যায় এবং জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে
সম্পৃক্ত হতে পারে না, তাই বৃষ্টি খুব একটা হয় না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে যেহেতু স্থলভাগের উপর দিয়ে আসছে, যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতার বৃদ্ধি পেলে সেটা কিন্তু সম্পৃক্ত হতে পারে না, তাই বৃষ্টি এই অঞ্চলে লক্ষ্য করা যায় না। 2 নম্বর বলা হচ্ছে বাষ্পহীন আয়ন বায়ু। সমুদ্র অতিক্রমকারী আয়ন বায়ু, অর্থাৎ কেন সমুদ্র অতিক্রমকারী বলছে? কারণ এই যে বায়ুটা যখন এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, কারণ আগে তো স্থলভাগের মানে মহাদেশের পূর্ব ভাগে লক্ষ্য করা যাচ্ছে, তাহলে পূর্ব ভাগে লক্ষ্য করার মানে পূর্ব ভাগে প্রবেশ করছে, পূর্ব ভাগে প্রবেশ করার পরে তা জলীয় বাষ্পহীন হয়ে পড়ছে। এবার যখনই পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে, তখন জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না। ঠিক আছে, তাহলে দুটি কারণ আমরা জানলাম, একটা হচ্ছে ক্রম উষ্ণ আয়ন বায়ু, অর্থাৎ ধীরে ধীরে আয়ন বায়ুটা উষ্ণ থেকে উষ্ণতর হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে বাষ্পহীন আয়ন বায়ু। এরপরে 3 নম্বর হচ্ছে নিম্নগামী আয়ন বায়ু। নিম্নগামী আয়ন বায়ুটা কি? তো এই যে নিরক্ষীয় অঞ্চলের বিক্ষিপ্ত যে বায়ু ক্রান্তীয় অঞ্চলে শীতল এবং শুষ্ক হয়ে কি হয়, নিচের দিকে নেমে আসে। নেমে আসলে কি হয়, বাষ্প ধারণ ক্ষমতাও খানিকটা বৃদ্ধি পায়, এবং এই নিম্নগামীর জন্য কিন্তু এই মহাদেশের পশ্চিম অংশগুলোতেও মরুভূমি সৃষ্টি হতে পারে। ঠিক আছে, বোঝা গেল? তো এখান থেকে আমরা জানলাম আয়ন বায়ু নির্দিষ্ট গতিবেগ, জলবায়ুর উপর প্রভাব, এবং আয়ন বায়ু প্রবাহ পথে মহাদেশের পশ্চিমাংশে কেন মরুভূমি সৃষ্টি হয়েছে তার কারণ। এবার আমরা প্রথমত আমরা পড়লাম আয়ন বায়ু সম্পর্কে। আয়ন বায়ুর পরে আমরা যে শ্রেণীবিভাগটা প্রথমে দেখিয়েছিলাম সেটা কি বলতো ছিল? পশ্চিমা বায়ু, তাই তো? আচ্ছা, এই পশ্চিমা বায়ু নামটা দেখে তোমাদের কি ধারণা হচ্ছে? এই বায়ুটা কোন দিক থেকে প্রবাহিত হয়? তাহলে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, তাই না? কোন অঞ্চলে প্রবাহিত হয় সেটা আমরা এবার দেখব। তো আগেরটাতেও ঠিক যেমন ছিল যে কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুটো অংশ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসছিল। এবার কি হচ্ছে, ধরো এইটা কর্কটীয় মকরীয়, এইখান থেকে বায়ু চলে যাচ্ছে মেরুর দিকে, আবার এই মকরীয় অঞ্চল থেকে বায়ু চলে আসছে মেরু অঞ্চলের দিকে। এবং এই যে ছবিটা দেখো, দেখলে বুঝতে পারবে কিভাবে হচ্ছে। তাহলে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত ও কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ুকে কি বলা হচ্ছে? পশ্চিমা বায়ু, তাই তো? এবং উভয় গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশে এই বায়ু প্রবাহিত হয়। তাহলে আমরা জানি এখানে তোমার 30 ডিগ্রির ওপর থেকে তোমার কর্কটীয় মকর উচ্চচাপ বলয় ছিল, তাহলে এইখান থেকে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই পশ্চিমা বায়ু প্রবাহিত হতে দেখা যায়। নামকরণ কি আছে? সর্বদা প্রায় পশ্চিম দিক থেকে, তাহলে এইটা তো পশ্চিম দিক, সর্বদা পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে হওয়ার জন্য কি বলা হচ্ছে? একে পশ্চিমা বায়ু বলা হয়। ঠিক আছে, এই পশ্চিমা বায়ুকেও দুটি ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা বায়ুকেই আয়ন বায়ু, পশ্চিম বায়ু, মেরু বায়ু, প্রত্যেকটা তিনটি বায়ুকেই কিন্তু দুটি স্তরে ভাগ করা যায়। এবার হচ্ছে 1 নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু। তাহলে প্রথমে আগে ম্যাপটার মধ্যে একটু ক্যালকুলেট করো, দক্ষিণ দিক কোনটা? এইটা হচ্ছে দক্ষিণ দিক। পশ্চিম দিক কোনটা? এটা পশ্চিম দিক। তাহলে দক্ষিণ দিক তাহলে নিচ থেকে উপরের দিকে যাবে, তাই তো? দক্ষিণ, তাহলে দেখো নিচ থেকে উপরের দিকে পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে, সেটা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামকরণ করা হলো। তাহলে কি বলা হলো? উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ডান দিকে বেঁকে এই বায়ু প্রবাহিত হচ্ছে, সেই জন্য একে বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু।
ঠিক আছে। আবার একই রকম ভাবে যদি দক্ষিণ গোলার্ধে আমরা যাই, তখনও দেখো দক্ষিণ গোলার্ধেও একই রকম ভাবে মকরীয় উচ্চচাপ বলয় থেকে, অর্থাৎ এইটা হচ্ছে মকরীয় উচ্চচাপ বলয়, এই অঞ্চল থেকে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে উত্তর দিক থেকে, এটা উত্তর দিকে এরকম ভাবে আসছে, তাহলে উত্তর দিক থেকে নিম্নচাপ বলয়, প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বায়ু প্রবাহিত হচ্ছে বাম দিকে বেঁকে, তাকে বলা হচ্ছে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই গেল আমাদের দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। একটা জিনিস খেয়াল করে দেখো, যখনই বলা হচ্ছে উত্তর গোলার্ধের কথা তখন বলছে ডান দিকে বেঁকে, আবার যখনই দক্ষিণ গোলার্ধের কথা তখন হচ্ছে বাম দিকে বেঁকে, অর্থাৎ কোরিওলিস বল এবং ফেরেলের সূত্র এই অনুযায়ী বায়ু এবং সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। ঠিক আছে। এরপরে আমরা এই পশ্চিমা বায়ুর গতিবেগ সম্পর্কে একটু জানি, কেমন কত গতিবেগ লক্ষ্য করা যায়। এই যে উত্তর গোলার্ধে স্থলভাগের অধিকের জন্য, দেখো উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণটা বেশ খানিকটা বেশি, ঘর্ষণজনিত বাধায় কি হয়, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর গতিবেগ কম, অর্থাৎ এইভাবে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে, এরকম ভাবে যে বায়ুটা প্রবাহিত হচ্ছে তার গতিবেগ বেশ খানিকটা কম। কিন্তু দক্ষিণ গোলার্ধে 40 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশ, দেখো এই যে অঞ্চলটা দেখানো হয়েছে, স্থলভাগের পরিমাণ নেই বলতে গেলেই চলে, শুধুমাত্র তোমার দক্ষিণ আমেরিকার কিছু অংশ এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, বিনা বাধায় প্রবল বেগে তীক্ষ্ণ শব্দ করে প্রবাহিত হয়। ঠিক আছে, এই বায়ুগুলোকে যেহেতু তিনটি অক্ষাংশে তিন রকম বায়ু লক্ষ্য করা যায় অক্ষাংশ অনুযায়ী, সেই জন্যই বায়ুগুলোকে একসঙ্গে সাহসী পশ্চিমা বায়ু বলা হয়। যদি তোমাদেরকে প্রশ্ন আসে সাহসী পশ্চিমা বায়ু কাকে বলবো, কি বলবো, তাহলে এই অক্ষরেখাগুলো কিন্তু বলতে হবে। কোনগুলো সেটা? 1 নম্বরে রয়েছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় গর্জনশীল 40, রোয়ারিং 40, দেখো রোয়ারিং 40 আর 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় যে বায়ু প্রবাহিত হয় এই অক্ষাংশের উপর দিয়ে, সেটাকে বলা হচ্ছে গর্জনশীল 40। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় ক্রোধমত্ত 50, ঠিক আছে, শুধু কিন্তু গর্জনশীল 40, ক্রোধমত্ত 50, তীক্ষ্ণ চিৎকারকারী 60, এটা হচ্ছে দেখা যায় 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায়। কোনোদিনই কিন্তু এইটা ভুলবে না যে এই যে গর্জনশীল 40, ক্রোধমত্ত 50 এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60, এগুলো সবকটা কিন্তু দক্ষিণ গোলার্ধে দেখতে পাওয়া যায়। কেন দেখতে পাওয়া যায় কি বলবে বলো? দেখতে পাওয়ার কারণ হচ্ছে এটাই, উত্তর গোলার্ধ যদি বলা হয় উত্তর গোলার্ধে কেন দেখা যায় না, কারণ উত্তর গোলার্ধে জলভাগ অপেক্ষা স্থলভাগের পরিমাণ বেশি। তাহলে স্থলভাগের পরিমাণ বেশি হওয়ার জন্য কি হয়, সেখানে ঘর্ষণজনিত বাধা অনেকটাই বেশি, তাই না? তাহলে সেখানে বায়ু খুব জোরে বা দ্রুত বেগে প্রবাহিত হতে পারে না। কিন্তু দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ খুবই কম এবং বায়ু বিনা বাধায় খুব দ্রুত বেগে প্রবাহিত হতে পারে। সেই জন্য দক্ষিণ গোলার্ধে গর্জনশীল 40, ক্রোধমত্ত 50 এবং তীক্ষ্ণ চিৎকারকারী 60, এই বায়ুগুলো লক্ষ্য করা যায়। ঠিক আছে, জলবায়ুর ওপর এই পশ্চিমা বায়ুর কি প্রভাব লক্ষ্য করা যায়? তাহলে এই বায়ুটা যাচ্ছে পশ্চিম দিক থেকে, তাই তো, আবার এই দিক থেকে এরকম ভাবে আসছিল, তা কি হচ্ছে, পশ্চিমা বায়ু উষ্ণ অঞ্চল থেকে মেরুদেশীয় অঞ্চলে তাপ সঞ্চালন করে শীতের তীব্রতা হ্রাস করে। অর্থাৎ এই যে একটা উষ্ণ অঞ্চলের ওপর দিয়ে যখন প্রবাহিত হচ্ছে, উপর দিকে যখন যাচ্ছে বায়ুটা, তখন কি করছে, উষ্ণ অঞ্চল থেকে যাচ্ছে, গিয়ে মেরুদেশীয় অঞ্চলের কাছাকাছি শীত প্রধান দেশগুলো রয়েছে সেখানটায় গিয়ে উষ্ণতা বাড়িয়ে দেয়, অর্থাৎ শীতের তীব্রতাটা কমে যায়।
এটা একটা জলবায়ুর প্রভাব গেল। আর কি আছে, মধ্য অক্ষাংশে মহাদেশের পশ্চিম প্রান্তে, ঠিক আছে, মহাদেশের পশ্চিম প্রান্তে দেখো উত্তর পূর্ব আয়ন বায়ুর জন্য কি হচ্ছিল, মহাদেশের পূর্ব প্রান্তে বৃষ্টি হচ্ছিল, আর এই পশ্চিমা বায়ুর জন্য মহাদেশের পশ্চিম প্রান্তে শীতকালে বৃষ্টিপাত ঘটাচ্ছে। ঠিক আছে, শীতকালে বৃষ্টিপাত ঘটিয়ে এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে কি করছে, সামুদ্রিক পশ্চিম উপকূলীয় জলবায়ু সৃষ্টি করছে। ঠিক আছে, আচ্ছা, 3 নম্বরে কি রয়েছে, ভূমধ্যসাগরীয় জলবায়ুতে এই বায়ু শীতকালে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এই জন্যই একটা প্রধান কারণ হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর সঙ্গে আমাদের এই জলবায়ুর পার্থক্য। আমাদের এখানে শীতকালে বৃষ্টিপাত হয় না, কিন্তু ভূমধ্যসাগর জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হতে দেখা যায়। ঠিক আছে, আর 4 নম্বর কি, মহাদেশ অতিক্রম করে পূর্ব প্রান্তে উপস্থিত হলে, যখন এদিক থেকে যখন এই পূর্ব প্রান্তের দিকে চলে যাচ্ছে, এই অংশের দিকে চলে যাচ্ছে পূর্ব প্রান্তের দিকে, তখন কি হয়, জলীয় বাষ্পহীন হয়ে পড়ে। ঠিক আছে, ফলে নাতিশীতোষ্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। তাহলে সেখানে অতিরিক্ত বৃষ্টি না হওয়ার জন্য বড় বড় জঙ্গল সেখানে সৃষ্টি হয়নি, যথা প্রেইরি, পম্পাস, স্টেপ ডাউনস, এই তৃণভূমিগুলো সৃষ্টি হয়েছে। যখন মেরু বায়ুর পশ্চিম দিকে কিন্তু মরুভূমি সৃষ্টি হয়েছে, আর পশ্চিমা বায়ুর পূর্ব দিকে কিন্তু নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুর পার্থক্য। কি রয়েছে, প্রথমে চাপ বলয় ও অক্ষাংশ। কি আছে, এটি ক্রান্তীয় উচ্চচাপ, তাহলে এটা শুধু কোন অঞ্চল থেকে প্রবাহিত হয় প্রথমে বলেছে, তাহলে আয়ন বায়ু ক্রান্তীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে 5 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে থেকে প্রবাহিত হয়। আর পশ্চিমা বায়ু এটাও ক্রান্তীয় উচ্চচাপ থেকে যায়, কিন্তু কোন দিকে যাচ্ছে, মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে, অর্থাৎ 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয়। বোঝা গেল পার্থক্য দুটো। উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কিছুটা বেগের সঙ্গে প্রবাহিত হয়। আর উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু, আর দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিম বায়ু প্রবাহিত হয়। তার ভাগগুলোর কথা বলা হয়েছে। প্রভাব কেমন থাকে, আয়ন বায়ুর প্রবাহ পথে মহাদেশের পূর্ব দিকে আর্দ্র জলবায়ু, স্বাভাবিক পূর্ব দিকে প্রথমে আঘাত করছে, পূর্ব দিকে আর্দ্র জলবায়ু হচ্ছে, আর পশ্চিম দিকে কি হচ্ছে, উষ্ণ ও শুষ্ক মরুভূমির সৃষ্টি করছে। আর পশ্চিমা বায়ু প্রবাহ পথে মহাদেশের পশ্চিম দিকে আর্দ্র জলবায়ু, আর পূর্ব প্রান্তে নাতিশীতোষ্ণ তৃণভূমি সৃষ্টি করেছে। এই গেল আয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই পার্থক্যটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে, এটা পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। আচ্ছা, প্রত্যয়ন বায়ু কাকে বলা হয়? প্রত্যয়ন বায়ু ইংলিশে বলা হচ্ছে অ্যান্টি ট্রেড উইন্ড, অর্থাৎ নিয়ত বায়ু, অর্থাৎ প্রথমে যে আমরা বায়ুটা পড়লাম আয়ন বায়ু, এই আয়ন বায়ু ঠিক বিপরীত অবস্থা, নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে ঊর্ধ্বগামী বায়ু আবর্তনজনিত কারণে আয়ন বায়ুর ঠিক বিপরীত দিকে ঊর্ধ্বকাশে প্রবাহিত হয়। ঠিক আছে, গিয়ে কেউ উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে, একেই প্রত্যয়ন বায়ু বলা হয়। দেখো আমরা যখন আয়ন বায়ু পড়লাম তখন কি হয়, উচ্চচাপ ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে আসে, কিন্তু প্রত্যয়ন বায়ু কি হচ্ছে, প্রত্যয়ন বায়ু হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ থেকে ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের দিকে ঊর্ধ্বাকারে প্রবাহিত হচ্ছে। তো যেহেতু সম্পূর্ণ উল্টো, সেই জন্য এটাকে বলা হয় প্রত্যয়ন বায়ু। এইবার শেষ যে অংশ আমরা আলোচনা করব, কোন পার্টটা বাকি ছিল, আয়ন বায়ু হলো, পশ্চিমা বায়ু হলো, 3 নম্বর মেরু বায়ু। এক্স্যাক্টলি, ভেরি গুড। এই মেরু বায়ু, দেখো মেরু বায়ু কি আছে, মেরু বায়ু সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে, তাহলে এইটা হচ্ছে সুমেরু এবং কুমেরু উচ্চচাপ
বলয় থেকে, তার মানে এই যে সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় একদম দক্ষিণ প্রান্তে যেগুলো লক্ষ্য করা যায়, সুমেরু এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এই হচ্ছে নিম্নচাপ, ঠিক আছে। বলয়ের দিকে প্রবাহিত নিয়ত বায়ুকেই মেরু বায়ু বলা হয়। উভয় গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষাংশে এই বায়ু প্রবাহিত হতে দেখা যায়, ঠিক আছে। এর নামকরণ কি আছে? মেরু সন্নিহিত অঞ্চল, অর্থাৎ মেরু কাছাকাছি অঞ্চল, মেরু অঞ্চলেই প্রবাহিত হচ্ছে, সেজন্য এটাকে বলা কি হচ্ছে? মেরু বায়ু বলা হচ্ছে। কি কি প্রকার লক্ষ্য করা যায়? এটা হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু, ঠিক আয়ন বায়ুর মতোই নাম, এটা আয়ন বায়ু ছিল, এটা হচ্ছে উত্তর পূর্ব মেরু বায়ু আর দক্ষিণ পূর্ব মেরু বায়ু। তাহলে কি বলবো আমি? তাহলে কোন অঞ্চল থেকে আসছে? উত্তর গোলার্ধে সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ডান দিকে বেঁকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু, ঠিক আছে। আর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধ উন্মুক্ত বেশি, সেই জন্য বেশি বেগে কি হয় এটা, তখন কি হয়, এই দেশীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরু বৃত্ত, তার মানে এই যে কুমেরু বৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে খুব দ্রুত বেগে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। কারণ দ্রুত বেগে কেন বললাম? কারণ এখানে স্থলভাগের পরিমাণটা কম, ঠিক আছে। তাহলে এই গেল উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব, মেরু বায়ু বলছি আমি, আয়ন বায়ু বলে ফেললাম, উত্তর পূর্ব মেরু বায়ু এবং দক্ষিণ পূর্ব মেরু বায়ু। এর গতিবেগ কেমন থাকে? তাহলে উত্তর গোলার্ধের তুলনায় যেহেতু দক্ষিণ গোলার্ধ উন্মুক্ত থাকে, জলভাগের পরিমাণ বেশি থাকে, সেই জন্য এটা অনেকটা দ্রুত বেগে প্রবাহিত হয় দক্ষিণ গোলার্ধে উত্তর ভাগের তুলনায়। জলবায়ু কেমন থাকে? তাহলে বরফাবৃত অঞ্চল থেকে যখন মেরুবৃত্ত অঞ্চলে এই বায়ু আসে তখন কি তীব্র শৈত্যপ্রবাহ এবং শুষ্কতা। শুষ্কতা কেন হয় শীতকালে? কারণ দেখবে বায়ুতে শুষ্কতার পরিমাণ, জলীয়বাষ্পের পরিমাণ থাকে না, বায়ু শুষ্ক থাকে। শীতকালে আসলে দেখবে আমাদের সেই জন্য আমাদের গা হাত পা টান টান ধরে, জলীয়বাষ্প থাকে না বলেই, গায়ের থেকে যা রস বা যে অংশ থাকে সেটা বায়ুতে চলে যায়, সেই জন্য গা হাত পা টান ধরে আমাদের। আন্টার্কটিকায় অপেক্ষাকৃত উষ্ণ সামুদ্রিক বায়ুর সঙ্গে সৃষ্ট ঘূর্ণবাত, ব্যাপক তুষারঝড় এবং ব্লিজার্ড সৃষ্টি হয়। তাহলে আন্টার্কটিকায় কি হয়? এই সামুদ্রিক বায়ুর সঙ্গে এটা সংঘর্ষ হয়, ঠিক আছে। অর্থাৎ উষ্ণ বায়ু শীতল বায়ু সংঘর্ষ হচ্ছে, এসে এখানে তুষারঝড় এবং ব্লিজার্ড সৃষ্টি করে। তাহলে এই গেল মেরুবায়ু সম্পর্কিত আলোচনা। বোঝা গেল মেরুবায়ু তার নামকরণ কেন করা হয়েছে, কারণ মেরুবায়ু সন্নিহিত অঞ্চল থেকে আসছে বলে। প্রকার উত্তর পূর্ব মেরুবায়ু, দক্ষিণ পূর্ব মেরুবায়ু, গতিবেগ দক্ষিণ গোলার্ধে বেশি, জলবায়ুর উপর প্রভাব সেটাও বললাম, ঠিক আছে। বোঝা গেল সবার? আচ্ছা, এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে রেখেছি, যে প্রশ্নগুলো তোমাদের এখান থেকে পড়া উচিত বলে আমি মনে করেছি, গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এবং এছাড়াও তোমরা যখন শর্ট প্রশ্ন বইটা সম্পূর্ণভাবে পড়বে সেখানেও দেখবে সেখান থেকেও অনেক রকম শর্ট প্রশ্ন তোমরা এখান থেকে পাবে, সেগুলো একটু ভালো করে দেখে নেবে। এখানে ব্রড প্রশ্ন এবং কিছু কিছু শর্ট প্রশ্ন আছে, সেগুলো তোমরা দেখে নেবে। আশা করি প্রশ্নগুলো সবাই নোট ডাউন করে নিয়েছো। এই প্রশ্ন অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে তোমাদেরকে মনে করতে হবে, মনে রাখতে হবে। যদি কোনো প্রশ্ন বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, ঠিক আছে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী কোনো ক্লাসে আমরা নতুন কোনো অধ্যায় আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।